আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে, যা অনেক সংসারের বাস্তবতা, অনেক নারীর নীরব কষ্ট এবং অনেক সম্পর্কের ভেতরের অদৃশ্য যুদ্ধকে তুলে ধরে। বিষয়টি হলো, স্বামী খারাপ হলে কি করবেন। জেনে নিন 4টি কৌশল আপনার কথা শুনতে বাধ্য হবে। বাস্তব জীবনে অনেক নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন যেখানে স্বামী তার কথা শোনে না, সম্মান দেয় না, রাগ, অবহেলা বা দায়িত্বহীন আচরণ করে এবং সম্পর্ক দিন দিন দূরত্বে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে কি শুধু কষ্ট পাওয়া বা চুপ থাকা সমাধান, নাকি কিছু বাস্তব কৌশল আছে যা ব্যবহার করলে ধীরে ধীরে সম্পর্কের পরিবর্তন আনা সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই গভীর বাস্তবতাগুলোই আলোচনা করব, যেখানে আবেগ নয় বরং ব্যবহারিক বুদ্ধিমত্তা, মানসিক কৌশল এবং সম্পর্ক পরিচালনার সঠিক পদ্ধতি শেখানো হবে। আপনি যদি মনে করেন আপনার জীবনে এমন কোনো সমস্যা আছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখানে আমরা এমন 4টি শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করব, যা শুধু সম্পর্ক পরিবর্তনই করে না, বরং একজন মানুষের চিন্তাভাবনাকেও ধীরে ধীরে প্রভাবিত করে। কিন্তু মনে রাখবেন, এখানে কোনো জাদু নেই কোনো তাৎক্ষণিক ফলাফল। সবকিছুই ধৈর্য, সঠিক সময় এবং সঠিক আচরণের ওপর নির্ভর করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ একটি পয়েন্ট মিস করলেও আপনি পুরো কৌশল বুঝতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আপনি যদি সত্যিই এমন কন্টেন্ট পছন্দ করেন যা জীবনকে বাস্তবভাবে পরিবর্তন করতে সাহায্য করে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং অবশ্যই আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি কখনো মিস না করেন। আজকের এই ভিডিও শুধু একটি গল্প নয়, এটি একটি গাইডলাইন, একটি বাস্তব জীবন বিশ্লেষণ, যা আপনাকে সম্পর্কের গভীরতা বুঝতে সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। 1. প্রথম কৌশল, আবেগ নয়, নীরব বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে পরিকল্পিত আচরণ তৈরি করা। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্পর্কের সবচেয়ে বড় দুর্বলতা হলো আবেগের অস্থিরতা। যখন কোনো সম্পর্কের মধ্যে একজন মানুষ খুব দ্রুত রেগে যায়, দ্রুত প্রতিক্রিয়া দেখায়, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বিশেষ করে বৈবাহিক জীবনে এই সমস্যাটি আরও বেশি দেখা যায়, কারণ এখানে দুইজন মানুষের চিন্তা, অভ্যাস, মানসিকতা এবং পারিবারিক পটভূমি এক নয়, ফলে ভুল বোঝাবুঝি স্বাভাবিক। কিন্তু সমস্যাটা তখনই গুরুতর হয়ে ওঠে যখন একজন সঙ্গী, বিশেষ করে স্বামী, রাগী, অবহেলামূলক বা কঠোর আচরণ করে এবং অপরপক্ষ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই জায়গাতেই প্রথম কৌশলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা এবং প্রতিক্রিয়ার পরিবর্তে সচেতনভাবে রেসপন্স করা। এটি শুধু একটি আচরণ নয়, এটি একটি মানসিক দক্ষতা যা শেখা লাগে, চর্চা লাগে এবং ধৈর্য লাগে। বাস্তব জীবনে দেখা যায়, যখন স্বামী খারাপ আচরণ করে বা কঠোর শব্দ ব্যবহার করে, তখন অনেক স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদে, রাগ করে, চিৎকার করে বা পাল্টা অপমান করে বসেন। প্রথম দৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি সম্পর্কের ভিত আরও দুর্বল করে দেয়, কারণ আবেগের মুহূর্তে বলা কোনো কথা আর কখনোই ফিরিয়ে নেওয়া যায় না, আর সেই কথাগুলোই পরে সম্পর্কের মধ্যে জমে থাকা ক্ষতের মতো কাজ করে। তাই এই কৌশলের মূল ধারণা হলো, উত্তপ্ত মুহূর্তে কোনো সিদ্ধান্ত নয়, কোনো প্রতিক্রিয়া নয়, শুধু নিয়ন্ত্রণ। যখন আপনি রেগে না গিয়ে চুপ থাকেন, তখন আপনি দুর্বল হন না, বরং আপনি পরিস্থিতির ওপর একটি অদৃশ্য নিয়ন্ত্রণ তৈরি করেন। এই নীরবতা আসলে শক্তির একটি ভাষা, যা অপরপক্ষকে ধীরে ধীরে ভাবতে বাধ্য করে যে আপনি আগের মতো সহজে ভেঙে পড়েন না। এটি সম্পর্কের ভিতরে একটি মানসিক ভারসাম্য তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই কৌশল কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়? প্রথম ধাপ হলো নিজের ট্রিগার চিহ্নিত করা, অর্থাৎ কোন পরিস্থিতিতে আপনি বেশি রেগে যান, কোন কথায় আপনি বেশি কষ্ট পান, এগুলো বুঝতে হবে। দ্বিতীয় ধাপ হলো সেই মুহূর্তে নিজেকে থামানোর অভ্যাস করা। যেমন স্বামী যদি রাগ করে কিছু বলে, সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে অন্তত 10 থেকে 15 সেকেন্ড চুপ থাকা,
গভীর শ্বাস নেওয়া এবং নিজের মাথাকে ঠান্ডা করার চেষ্টা করা। এই ছোট্ট বিরতিটাই অনেক বড় পার্থক্য তৈরি করে, কারণ এই সময়ে আপনার মস্তিষ্ক আবেগের বদলে যুক্তি ব্যবহার করতে শুরু করে। তৃতীয় ধাপ হলো পরিস্থিতি থেকে সাময়িকভাবে সরে আসা। যদি দেখা যায় আলোচনা বা কথা আরও খারাপ দিকে যাচ্ছে, তখন জোর করে সেখানে থাকা নয়, বরং কিছু সময়ের জন্য অন্য ঘরে যাওয়া বা কাজের দিকে মনোযোগ দেওয়া অনেক বেশি কার্যকর। এটি কোনো পালানো নয়, এটি একটি কৌশলগত বিরতি। অনেক গবেষণায় দেখা গেছে উত্তপ্ত আলোচনার সময় বিরতি দিলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 50%-এরও বেশি উন্নত হয়। এখন এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নীরবতার সঠিক ব্যবহার। নীরবতা মানে অভিমান করে চুপ থাকা নয়, বরং নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিকভাবে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করা। ভুল নীরবতা সম্পর্ক নষ্ট করে, কিন্তু সঠিক নীরবতা সম্পর্ক গড়ে তোলে। আপনি যখন অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে যান, তখন আপনি নিজের মর্যাদা রক্ষা করেন এবং অপরপক্ষকে একটি অদৃশ্য বার্তা দেন যে আপনি আবেগের দাস নন। ধীরে ধীরে এই আচরণ আপনার স্বামীর আচরণীয় পরিবর্তন আনতে শুরু করবে, কারণ মানুষ সাধারণত সেই জায়গাতেই বেশি চিন্তা করে যেখানে তার প্রত্যাশিত প্রতিক্রিয়া পাওয়া যায় না। যখন সে দেখবে আপনি আর আগের মতো চিৎকার করেন না, সহজে ভেঙে পড়েন না, তখন তার মনেও একটি প্রশ্ন তৈরি হবে যে আমি কি বেশি করে ফেলছি? এই প্রশ্নটাই পরিবর্তনের প্রথম ধাপ। তবে এখানে একটি সতর্কতা খুব গুরুত্বপূর্ণ। নীরবতা যেন কখনো অবহেলার রূপ না নেয়, কারণ অবহেলা সম্পর্ককে দূরে ঠেলে দেয়, কিন্তু বুদ্ধিমত্তা সম্পর্ককে কাছে আনে। তাই নীরবতার পরে অবশ্যই সঠিক সময়ে শান্তভাবে কথা বলা শিখতে হবে। এই পুরো কৌশলটি মূলত 3টি জিনিসের ওপর দাঁড়িয়ে: ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সময়ের সঠিক ব্যবহার। যে ব্যক্তি এই 3টি বিষয় আয়ত্ত করতে পারে, সে শুধু সম্পর্কই নয়, জীবনের অনেক কঠিন পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারে। তাই এই প্রথম কৌশলটি শুধু একটি টিপস নয়, এটি একটি মানসিক প্রশিক্ষণ যা আপনার পুরো সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে। দ্বিতীয় কৌশল, সঠিক যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা এবং অভিযোগ নয়, সমাধান ভিত্তিক কথা বলার অভ্যাস গড়ে তোলা। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্পর্ক ভাঙে সাধারণত বড় কোনো ঘটনার কারণে নয়, বরং ছোট ছোট ভুল যোগাযোগের কারণে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা শুরু হয় একটি সাধারণ বিষয় থেকে, কিন্তু সেই বিষয়টি ঠিকভাবে উপস্থাপন না করার কারণে তা বড় ঝগড়ায় রূপ নেয়। এই দ্বিতীয় কৌশলের মূল ভিত্তি হলো আপনি কি বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। বাস্তব জীবনে বেশিরভাগ মানুষই অভিযোগের ভাষায় কথা বলে, যেমন তুমি সবসময় এমন করো, তুমি কখনোই আমার কথা শোনো না, তোমার কারণে সব নষ্ট হচ্ছে। এই ধরনের বাক্যগুলো সরাসরি অপরপক্ষকে আক্রমণ করে, যার ফলে প্রতিরক্ষামূলক মনোভাব তৈরি হয় এবং আলোচনা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনি একই সমস্যাকে ভিন্নভাবে উপস্থাপন করেন, যেমন আমি এই আচরণে কষ্ট পাচ্ছি, আমি চাই আমরা একটু শান্তভাবে এটা নিয়ে কথা বলি, তাহলে পুরো পরিস্থিতির টোন পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটাই হলো যোগাযোগের কৌশলগত রূপান্তর। সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, ইউ উইন মোর আর্গুমেন্টস বাই সফট কমিউনিকেশন দ্যান বাই স্ট্রং লজিক। অর্থাৎ কঠিন যুক্তির চেয়ে নরম যোগাযোগ বেশি কার্যকর, কারণ মানুষ যুক্তি দিয়ে নয়, অনুভূতি দিয়ে বেশি প্রভাবিত হয়। এখন প্রশ্ন হলো এই কৌশল কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়। প্রথম ধাপ হলো আই স্টেটমেন্ট ব্যবহার করা, অর্থাৎ আপনি কথা বলবেন নিজের অনুভূতির ওপর ভিত্তি করে, অপর পক্ষকে দোষারোপ না করে। যেমন তুমি আমাকে কষ্ট দাও বলার পরিবর্তে আমি কষ্ট অনুভব করি যখন এটা ঘটে। এই পার্থক্য ছোট মনে হলেও মানসিক প্রভাব অনেক বড়। দ্বিতীয় ধাপ হলো সময় নির্বাচন করা। অনেকেই ভুল সময় গুরুত্বপূর্ণ কথা ফেলে। যেমন স্বামী যখন ক্লান্ত, রাগান্বিত বা মানসিক চাপে থাকে, তখন সমস্যা নিয়ে কথা শুরু করা। এই সময় সে শোনার মানসিক অবস্থায় থাকে না, ফলে ছোট কথা বড় বিতর্কে পরিণত হয়। সঠিক সময় বেছে নেওয়া মানে হলো এমন সময় যখন দুজনেই শান্ত এবং মনোযোগী। তৃতীয় ধাপ হলো একসাথে সব সমস্যা না তুলে ধরা। অনেকেই একটি কথোপকথনের মধ্যে অতীতের সব অভিযোগ টেনে আনে, যার ফলে মূল সমস্যা হারিয়ে যায়। বরং একটি সময়ে একটি বিষয় নিয়েই আলোচনা করা উচিত। এটি সম্পর্ককে পরিষ্কার ও নিয়ন্ত্রিত রাখে। চতুর্থ ধাপ হলো শোনার দক্ষতা বৃদ্ধি করা। শুধু বলা নয়, শোনা একটি শক্তিশালী যোগাযোগ দক্ষতা। যখন আপনি সত্যিকার অর্থে অপরপক্ষকে শোনেন, তখন সে নিজেও ধীরে ধীরে নরম হয়ে যায়, কারণ মানুষ তখনই প্রতিক্রিয়াশীল হয় যখন সে মনে করে তাকে বোঝা হচ্ছে না। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলা। যদি আপনি রেগে গিয়ে কথা বলেন, তাহলে আপনার কথার মূল বার্তা হারিয়ে যায় এবং শুধু আবেগটাই সামনে আসে। তাই কথা বলার আগে নিজের মনকে স্থির করা জরুরি। অনেক সময় দেখা যায় একটি ছোট নরম বাক্য একটি বড় ঝগড়া থামিয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ, চলো আমরা এটা নিয়ে শান্তভাবে কথা বলি।
এই একটি বাক্য পুরো পরিস্থিতি পরিবর্তন করতে পারে। যোগাযোগের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো টোন বা স্বরের ব্যবহার। আপনি কিভাবে শব্দ উচ্চারণ করছেন সেটিও অনেক বড় ভূমিকা রাখে। একই কথা যদি কঠিন টোনে বলা হয় তাহলে তা আঘাত করে, আর নরম টোনে বলা হলে তা সম্পর্ককে মজবুত করে। এই কৌশলের মূল উদ্দেশ্য হল সম্পর্কের মধ্যে যুদ্ধের পরিবেশ না তৈরি করে আলোচনার পরিবেশ তৈরি করা। যখন স্বামী বুঝতে শুরু করবে যে আপনি অভিযোগ করছেন না, বরং সমাধান খুঁজছেন, তখন তার মনোভাবও পরিবর্তিত হবে। সে তখন আর প্রতিরক্ষামূলক থাকবে না, বরং ধীরে ধীরে আপনার কথা শুনতে আগ্রহী হবে। কারণ কেউই চায় না প্রতিনিয়ত দোষারোপ শুনতে, কিন্তু সবাই চায় বোঝা হোক। এই বোঝার অনুভূতিই সম্পর্ককে টিকিয়ে রাখে। তাই এই দ্বিতীয় কৌশলটি শুধু কথা বলার পদ্ধতি নয়, এটি সম্পর্ককে রূপান্তর করার একটি মানসিক বিজ্ঞান। তৃতীয় কৌশল, সম্মান, প্রশংসা এবং মানসিক ইতিবাচক প্রভাবের মাধ্যমে সম্পর্কের আচরণগত পরিবর্তন তৈরি করা এবং ধীরে ধীরে স্বামীর মনোভাবকে প্রভাবিত করা। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্পর্কের মধ্যে সবচেয়ে শক্তিশালী শক্তি হলো আবেগ নয়, বরং প্রভাব। আপনি যদি কারো আচরণ পরিবর্তন করতে চান, তাহলে তাকে সরাসরি চাপ দিয়ে পরিবর্তন করা কখনোই স্থায়ী ফল দেয় না। বরং মানুষের মনস্তত্ত্ব এমনভাবে কাজ করে যে সে তখনই পরিবর্তিত হয় যখন সে নিজের ভেতর থেকে পরিবর্তনের প্রয়োজন অনুভব করে। আর এই অনুভূতি তৈরি করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো সম্মান এবং প্রশংসা। বৈবাহিক জীবনে যখন স্বামী খারাপ আচরণ করে, অবহেলা করে বা দায়িত্ব এড়িয়ে যায়, তখন অনেক স্ত্রী স্বাভাবিকভাবেই রাগ, কষ্ট এবং অভিযোগের ভাষা ব্যবহার করেন। কিন্তু এই পদ্ধতি সম্পর্ককে সাময়িকভাবে চাপা দিলেও দীর্ঘমেয়াদে সম্পর্ককে আরও দূরে ঠেলে দেয়। কারণ সমালোচনা কখনোই একজন মানুষকে গড়ে তোলে না, বরং তাকে প্রতিরক্ষামূলক করে তোলে। আর যখন একজন মানুষ প্রতিরক্ষামূলক হয়ে যায়, তখন সে পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকে না। এই কারণেই তৃতীয় কৌশলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানসিক প্রভাব তৈরি করার মাধ্যমে আচরণ পরিবর্তন করা। মানুষের মনোবিজ্ঞান বলে মানুষ সেই কাজগুলো বারবার করে যেখানে সে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। এটি একটি প্রাকৃতিক আচরণগত নীতি যাকে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট। অর্থাৎ আপনি যদি কোনো আচরণ বাড়াতে চান, সেটাকে প্রশংসা করুন, আর যদি কোনো আচরণ কমাতে চান, তাকে সরাসরি আঘাত না করে নরমভাবে উপেক্ষা করুন বা বিকল্প আচরণকে উৎসাহিত করুন। এখন এই কৌশল বাস্তবে কিভাবে কাজ করে তা বোঝা জরুরি। ধরুন, একজন স্বামী হয়তো খুব বেশি সময় স্ত্রীকে দেন না বা কিছু দায়িত্বে অবহেলা করেন। অনেকেই এই অবস্থায় সরাসরি বলে ফেলেন, তুমি কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করো না, তুমি সবসময় ব্যস্ত থাকো। এই ধরনের বাক্য একজন মানুষের আত্মসম্মানে আঘাত করে। আর যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন সে পরিবর্তনের দিকে যায় না, বরং আরও কঠোর হয়ে যায়। কিন্তু যদি একই পরিস্থিতিতে আপনি তার ছোট ভালো কাজগুলোকে লক্ষ্য করেন এবং সেটাকে প্রশংসা করেন, যেমন আজকে তুমি এটা করেছো, এতে আমি সত্যিই ভালো অনুভব করেছি, তুমি যখন এভাবে কথা বলো তখন আমার শান্তি লাগে, এই ধরনের বাক্য তার ভেতরে একটি ইতিবাচক অনুভূতি তৈরি করে। মানুষ স্বাভাবিকভাবে সেই কাজগুলো পুনরাবৃত্তি করতে চায় যেখানে সে ভালো অনুভব করে। এটাই মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী দিক। এখন এই কৌশলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হলো সম্মান। সম্মান শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি যা মানুষ তার আচরণ, কথা এবং মনোভাবের মাধ্যমে গ্রহণ করে। যখন একজন মানুষ অনুভব করে তাকে সম্মান করা হচ্ছে, তখন তার ভেতরের রাগ এবং প্রতিরোধ ধীরে ধীরে কমে যায়। বিশেষ করে বৈবাহিক জীবনে সম্মান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি, কারণ এখানে দুইজন মানুষের মধ্যে অহংকার খুব দ্রুত দূরত্ব তৈরি করতে পারে। আপনি যদি বারবার একজন মানুষকে ছোট করেন, তাকে অপমান করেন বা তার সিদ্ধান্তকে অবমূল্যায়ন করেন, তাহলে সে ধীরে ধীরে আপনার থেকে মানসিকভাবে দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি তাকে তার অবস্থান অনুযায়ী সম্মান দেন, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেন, তাহলে তার ভেতরে আপনার প্রতি একটি নরম মনোভাব তৈরি হয়। তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হলো তুলনা এড়িয়ে চলা। অনেকেই অজান্তে তাদের স্বামীকে অন্য কারোর সাথে তুলনা করেন, যেমন অমুকের স্বামী এমন, তুমি কেন এমন না। এই একটি বাক্য একজন মানুষের আত্মসম্মানকে ভেঙে দিতে পারে, কারণ তুলনা মানে হলো তাকে অপ্রয়োজনীয়ভাবে ছোট করা। আর যখন একজন মানুষ নিজেকে ছোট মনে করে, তখন সে পরিবর্তনের জন্য উন্মুক্ত থাকে না, বরং নিজেকে রক্ষা করার জন্য আরও কঠোর হয়ে যায়। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রশংসাকে সঠিকভাবে ব্যবহার করা। প্রশংসা মানে মিথ্যা বলা নয়, বরং সত্যিকারের ছোট ছোট ইতিবাচক আচরণকে লক্ষ্য করা। অনেক সময় আমরা শুধু ভুলগুলো দেখি, কিন্তু ভালো দিকগুলো দেখি না। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি যদি প্রতিদিন কোনো ছোট ভালো আচরণ লক্ষ্য করে সেটাকে স্বীকৃতি দেন, তাহলে ধীরে ধীরে সেই আচরণগুলো বৃদ্ধি পেতে শুরু করবে। কারণ মানুষ স্বাভাবিকভাবে সেই কাজগুলো করে যা তাকে ইতিবাচক অনুভূতি দেয়। এখন এখানে আরেকটি গভীর বিষয় আছে, মানসিক নিরাপত্তা।
যখন একজন মানুষ অনুভব করে যে সে গ্রহণযোগ্য, তাকে মূল্য দেওয়া হচ্ছে, তখন সে পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। কিন্তু যখন সে অনুভব করে যে সে সবসময় ভুল, তাকে কখনোই ভালোভাবে দেখা হয় না, তখন সে নিজেকে রক্ষা করার জন্য কঠিন হয়ে যায়। তাই এই কৌশলের মূল উদ্দেশ্য হল সম্পর্কের মধ্যে একটি ইতিবাচক মানসিক পরিবেশ তৈরি করা, যেখানে চাপ নয় বরং বোঝাপড়া কাজ করে। এই পরিবেশে পরিবর্তন জোর করে হয় না, বরং ধীরে ধীরে স্বাভাবিকভাবে ঘটে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টোন এবং আচরণ। একই কথা যদি নরমভাবে বলা হয় তাহলে তা গ্রহণযোগ্য হয়, কিন্তু যদি কঠিনভাবে বলা হয় তাহলে তা আঘাত করে। তাই শুধু শব্দ নয়, শব্দের ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যখন আপনি অভিযোগের পরিবর্তে প্রশংসা এবং সম্মানের ভাষা ব্যবহার করবেন, তখন আপনার স্বামীর আচরণেও পরিবর্তন আসতে শুরু করবে। সে আগের মতো প্রতিরক্ষামূলক থাকবে না, বরং আপনার কথা শোনার জন্য বেশি আগ্রহী হবে। কারণ মানুষ সেই সম্পর্কেই থাকতে চায় যেখানে সে মূল্যবান এবং সম্মানিত বোধ করে। শেষ পর্যন্ত বলা যায়, এই তৃতীয় কৌশলটি শুধু একটি সম্পর্ক পরিচালনার টিপস নয়, বরং এটি একটি গভীর মনস্তাত্ত্বিক পদ্ধতি যা মানুষের আচরণকে ভেতর থেকে পরিবর্তন করতে সাহায্য করে। যারা এটি ধৈর্য সহকারে প্রয়োগ করতে পারে, তারা শুধু সম্পর্কই নয়, পুরো পারিবারিক পরিবেশকেও পরিবর্তন করতে সক্ষম হয়। 4. চতুর্থ কৌশল, সীমারেখা বা বাউন্ডারি নির্ধারণ করা। আচরণের ফলাফল পরিষ্কারভাবে দেখানো এবং আবেগের পরিবর্তে স্থির অবস্থান বজায় রেখে সম্পর্ককে নিয়ন্ত্রণে আনা। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্পর্ক তখনই স্থিতিশীল থাকে যখন সেখানে ভালোবাসার পাশাপাশি সীমারেখা বা বাউন্ডারি স্পষ্টভাবে নির্ধারিত থাকে। সীমারেখা মানে কোনো সম্পর্ক ভাঙা নয়, বরং সম্পর্ককে সঠিক কাঠামোর মধ্যে রাখা, যাতে কেউ কারো উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার না করতে পারে। বাস্তব জীবনে অনেক দাম্পত্য সম্পর্কেই দেখা যায় একজন মানুষ ধীরে ধীরে অন্যজনের উপর মানসিক বা আচরণগতভাবে প্রভাবশালী হয়ে ওঠে, আর অপরজন ধীরে ধীরে নিজের অবস্থান হারিয়ে ফেলে। এই অবস্থায় সম্পর্ক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং সমস্যা আরও বাড়তে থাকে। তাই এই চতুর্থ কৌশলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অবস্থান, সম্মান এবং মানসিক সীমা পরিষ্কারভাবে নির্ধারণ করা এবং সেটি শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে বজায় রাখা। প্রথমে বুঝতে হবে বাউন্ডারিজ বলতে আসলে কি বোঝায়। বাউন্ডারিজ মানে হলো আপনি কোন আচরণ গ্রহণ করবেন আর কোন আচরণ গ্রহণ করবেন না, এটা স্পষ্ট করা। অনেক সময় স্বামী রাগের মুহূর্তে খারাপ কথা বলে, অপমান করে বা দায়িত্ব এড়িয়ে যায়, আর স্ত্রী বারবার তা সহ্য করতে করতে স্বাভাবিক মনে করে নেয়। এই সহ্য করার অভ্যেস ধীরে ধীরে অপরপক্ষকে এমন একটি বার্তা দেয় যে এই আচরণ গ্রহণযোগ্য, আর যখন কোনো খারাপ আচরণ গ্রহণযোগ্য হয়ে যায় তখন সেটি আরও বেড়ে যায়। এই কারণেই বাউন্ডারিজ না থাকলে সম্পর্ক ধীরে ধীরে অসম্মানের দিকে চলে যায়। এখন এই কৌশলের প্রথম ধাপ হল নিজের অবস্থান স্পষ্ট করা। এটি মানে ঝগড়া করা নয়, বরং শান্তভাবে জানানো যে কোন আচরণ আপনার জন্য গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ, যদি কেউ রাগের মুহূর্তে অপমানজনক কথা বলে, তখন সেই মুহূর্তে চিৎকার করে প্রতিক্রিয়া না দেখিয়ে পরবর্তীতে শান্ত সময়ে বলা দরকার যে এই ধরনের কথা আপনাকে কষ্ট দেয় এবং আপনি এই আচরণ গ্রহণ করতে পারেন না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো টোন। আপনি যদি শান্ত কিন্তু দৃঢ়ভাবে কথা বলেন, তাহলে সেটি অনেক বেশি প্রভাব ফেলে। কিন্তু যদি একই কথা রাগের সাথে বলেন, তাহলে তা আবার নতুন ঝগড়া তৈরি করে। দ্বিতীয় ধাপ হল ফলাফল বা কনসিকুয়েন্স নির্ধারণ করা। বাউন্ডারিজ শুধু কথাই নয়, আচরণেও প্রকাশ পেতে হয়। অর্থাৎ যদি কোনো আচরণ বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে তার একটি স্বাভাবিক ফলাফল থাকতে হবে। যেমন যদি কেউ বারবার অপমানজনক আচরণ করে, তাহলে আপনি সাময়িকভাবে সেই পরিস্থিতি থেকে সরে যাবেন, কথা বন্ধ রাখবেন বা আলোচনাটি পরে করবেন। এটি কোনো শাস্তি নয়, বরং একটি মানসিক বার্তা যে এই আচরণ আপনি গ্রহণ করছেন না। মানুষ তখনই পরিবর্তন করে যখন সে বুঝতে পারে তার আচরণের একটি বাস্তব প্রভাব আছে। তৃতীয় ধাপ হল আবেগ নিয়ন্ত্রণ করে স্থির থাকা। বাউন্ডারিজ বজায় রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আবেগ। অনেক সময়ে আপনি রেগে গিয়ে সবকিছু ভেঙে ফেলতে পারেন বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সবকিছু মেনে নিতে পারেন। এই দুইটি চরম অবস্থাই ক্ষতিকর। বাউন্ডারিজ কাজ করে তখনই যখন আপনি মাঝামাঝি অবস্থানে থাকতে পারেন, না খুব কঠিন না খুব নরম। স্থির থাকা মানে হল আপনি নিজের অবস্থানে দৃঢ় থাকবেন কিন্তু আক্রমণাত্মক হবেন না। চতুর্থ ধাপ হল
ধারাবাহিকতা। বাউন্ডারিজ একদিন বললে কাজ হবে না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি যদি একদিন কিছু বললেন আর পরের দিন তা মেনে নিলেন, তাহলে অপরপক্ষ বিভ্রান্ত হয়ে যাবে এবং আগের আচরণে ফিরে যাবে। তাই এখানে কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে আপনাকে দীর্ঘ সময় ধরে একই অবস্থান বজায় রাখতে হবে। এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসম্মান রক্ষা করা। অনেক মানুষ সম্পর্ক রক্ষা করতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে, কিন্তু বাস্তবতা হল আত্মসম্মান ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘমেয়াদে টিকে না। বাউন্ডারিজ আপনাকে শেখায় কিভাবে সম্পর্ক রক্ষা করেও নিজের মর্যাদা বজায় রাখা যায়। যখন একজন স্বামী দেখে আপনি নিজের অবস্থানে দৃঢ়, তখন সে ধীরে ধীরে আপনার সীমারেখাকে সম্মান করতে শুরু করে। কারণ মানুষ সাধারণত সেই জায়গায় বেশি সতর্ক থাকে যেখানে একটি নির্দিষ্ট সীমা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শান্ত যোগাযোগ। বাউন্ডারিজ কখনোই রাগের মাধ্যমে তৈরি করা উচিত নয়। রাগ দিয়ে আপনি সাময়িকভাবে প্রতিক্রিয়া তৈরি করতে পারেন, কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবেন না। বাউন্ডারিজ হল একটি স্থির মানসিক অবস্থান, যা ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে তৈরি হয়। এখন অনেকেই একটি ভুল করে, তারা মনে করে বাউন্ডারিজ মানে সম্পর্ক কঠিন করে ফেলা, কিন্তু আসলে তা নয়। বাউন্ডারিজ মানে সম্পর্ককে আরও স্বাস্থ্যকর করা, যেখানে দুইজনই জানে কি গ্রহণযোগ্য আর কি নয়। এটি সম্পর্ককে ধ্বংস করে না, বরং আরও শক্তিশালী করে। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন, যখন আপনি নিজের সীমারেখা পরিষ্কারভাবে নির্ধারণ করবেন এবং সেটি শান্তভাবে বজায় রাখবেন, তখন আপনার স্বামীর আচরণেও পরিবর্তন আসতে শুরু করবে। কারণ সে বুঝতে পারবে কোন আচরণ আর গ্রহণযোগ্য নয়। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই সীমার মধ্যে থাকতে চায় যেখানে স্পষ্ট নিয়ম আছে। শেষ পর্যন্ত বলা যায়, এই চতুর্থ কৌশলটি শুধুমাত্র একটি সম্পর্ক নিয়ন্ত্রণের পদ্ধতি নয়, বরং এটি একটি মানসিক শক্তি, যা আপনাকে নিজের মর্যাদা রক্ষা করতে শেখায়, একই সাথে সম্পর্ককেও ভারসাম্যপূর্ণ রাখে। যারা এই কৌশল ধৈর্যের সাথে প্রয়োগ করতে পারে, তারা ধীরে ধীরে একটি অসম সম্পর্ককে একটি সম্মানজনক এবং স্থিতিশীল সম্পর্কে রূপান্তর করতে সক্ষম হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটি সম্পর্ক শুধুমাত্র আবেগের উপর টিকে থাকে না, বরং এটি একটি মানসিক, আচরণগত এবং বুদ্ধিবৃত্তিক ভারসাম্যের উপর নির্ভর করে। স্বামী খারাপ হলে কি করবেন জেনে নিন 4টি কৌশল। এই বিষয়টি শুধু একটি টপিক নয়, বরং এটি বাস্তব জীবনের একটি গভীর শিক্ষা, যেখানে আমরা শিখলাম কিভাবে আবেগকে নিয়ন্ত্রণ করে পরিস্থিতিকে নিজের অনুকূলে আনা যায়, কিভাবে সঠিক যোগাযোগের মাধ্যমে সম্পর্কের ভুল বোঝাবুঝি কমানো যায়, কিভাবে সম্মান ও প্রশংসার মাধ্যমে একজন মানুষের মানসিকতা পরিবর্তন করা সম্ভব, এবং সবশেষে কিভাবে সীমারেখা নির্ধারণ করে নিজের আত্মসম্মান রক্ষা করা যায়। এই 4টি কৌশল একসাথে ব্যবহার করলে ধীরে ধীরে সম্পর্কের ভিত পরিবর্তন হতে শুরু করে। কিন্তু এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটি কোনো দ্রুত সমাধান নয়, এটি একটি ধৈর্যের প্রক্রিয়া, একটি ধারাবাহিক মানসিক চর্চা, যেখানে আপনি আজ পরিবর্তন শুরু করবেন এবং ফলাফল ধীরে ধীরে দেখতে পাবেন। অনেকেই মনে করেন সম্পর্ক পরিবর্তন একদিনে হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো মানুষের আচরণ বছরের অভ্যেসের উপর তৈরি হয়, তাই তা পরিবর্তন করতেও সময় লাগে। আপনি যদি সত্যিই আপনার সম্পর্ককে সুন্দর করতে চান, তাহলে প্রথমে নিজের ভেতরের প্রতিক্রিয়াশীল মনোভাব পরিবর্তন করতে হবে। কারণ আপনি যখন বদলাবেন, তখন আপনার চারপাশের আচরণও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই ভিডিওর মূল শিক্ষা হলো, শক্তি মানে চিৎকার নয়, শক্তি মানে নিয়ন্ত্রণ, শক্তি মানে ধৈর্য, এবং শক্তি মানে নিজের অবস্থান পরিষ্কারভাবে ধরে রাখা। আপনি যদি এই 4টি কৌশল বাস্তব জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনি শুধু একজন ভালো সঙ্গীই হবেন না, বরং একটি স্থিতিশীল এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, কোনো কৌশলই তখনই কাজ করে যখন আপনি সেটি ধারাবাহিকভাবে প্রয়োগ করেন। একদিন চেষ্টা করে ছেড়ে দিলে ফলাফল পাওয়া যায় না। সম্পর্ক একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেখানে ধৈর্য, বোঝাপড়া এবং সম্মান সবচেয়ে বড় মূলধন। প্রিয় দর্শক, যদি আজকের এই ভিডিওটি আপনার জীবনে সামান্য হলেও মূল্য যোগ করে থাকে, তাহলে অনুরোধ রইল, ভিডিওটিকে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং অবশ্যই আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আর যারা এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ এবং বাস্তবধর্মী ভিডিও আপনি সহজেই পেতে পারেন।
করেন। মনে রাখবেন, জীবন পরিবর্তন হয় ছোট ছোট সিদ্ধান্ত থেকে, আর আজকের এই ভিডিও হয়তো আপনার সেই পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।